আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 এর এ করব। চ্যাপ্টার 2তে আমাদের 2 এর এ, 2 এর বি, 2 এর সি তিনটা পার্ট আছে। তো সেখান থেকে আমি চ্যাপ্টার 2 এ করব। এই চ্যাপ্টারটার নামই হচ্ছে গিয়ে কার্ভেচার। তো কার্ভেচার এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের তিনটা টপিক নিয়ে পড়াশোনা করতে হবে। রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ, কার্ভেচার অর্থ হচ্ছে বক্রতা। বক্রতার ব্যাসার্ধ নিয়ে পড়াশোনা করব আমরা। দেন হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, বক্রতার কেন্দ্র। দেন হচ্ছে সার্কেল অফ কার্ভেচার মানে বক্রতাটা দিয়ে আমাদের যে বৃত্তটা ক্রিয়েট হবে। আচ্ছা, বক্রতাটা দিয়ে বৃত্তটা ক্রিয়েট হবে মানে আমাদের ফার্স্টে আমরা একটু যদি বুঝি যে কার্ভেচার জিনিসটা কি। কার্ভেচার জিনিসটা হচ্ছে বক্রতা। যেমন আমার এই স্কেলটা, এটা তো হচ্ছে গিয়ে তো সরল রেখা, ঠিক আছে। তো স্কেলটাকে যদি আমরা কোনোভাবে বাঁকাই দিই তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্টে ছিল হচ্ছে এরকম সোজা একটা সরল রেখা, তো এটাকে আমি যে এরকমভাবে বাঁকাই দিলাম তো এটা হয়ে গেল হচ্ছে এই সরল রেখাটার একটা বক্রতা হয়েছে। তো এটা হচ্ছে এখন একটা বক্ররেখা হয়ে গিয়েছে। তো আমি আরেকটা কি যেখানের মধ্যে বক্রতাটা একটু বেশি দিলাম, আরেকটা কি, ঠিক আছে, যেখানের মধ্যে আরও বেশি দিলাম। তো এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা। তো এখানেতে কিন্তু আমাদের বক্রতা আছে। তো এই বক্রতাটার জন্যই আমার এখানে বক্ররেখাটা ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি আমাদের আলোচনাতে যাই, এটাই হচ্ছে গিয়ে আমাদের কার্ভেচার, সেই জিনিসটা যেটার জন্য আমাদের এখানে একটা বক্ররেখা বা কার্ভ ক্রিয়েট হয়েছে। কার্ভ, আমরা বাস্তব জীবনে বিভিন্ন কার্ভের সাথে পরিচিত আছি। তো আমাদের এখানে যে বক্রতাটা নিয়ে যে কথা আছে, এই বক্রতা আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতা অ্যান্ড বক্রতার ব্যাসার্ধ এদের মধ্যে একটা সম্পর্ক আছে। বক্রতা আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এই জিনিসটা আমাদের লাগবে। আর এটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিব। অনেকেই হচ্ছে ম্যাথগুলো করায় বাট এক্সপ্লেন করে না, সরাসরি ডিরেক্ট ম্যাথে ঢুকে যায়। তো আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করব। বক্রতা জিনিসটা তো আমরা চিনলাম। এখন যে বক্রতাটার ব্যাসার্ধ, বক্রতাটার ব্যাসার্ধ কী হতে পারে, আমি যদি এই বক্রতাটা থেকে বা এই বক্ররেখাটা থেকে একটা বৃত্ত যদি আঁকি, আমার কম্পাস দিয়ে আঁকলে ভালো হইতো। তো ধরলাম যে আমি একটা বৃত্ত আঁকছি, যদিও গোল টোল কিছুই হয় নাই, ধরলাম যে এটা আমার একটা বৃত্ত। তো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে পরিধি থেকে আমি কেন্দ্র পর্যন্ত যে রেখাটা নিলাম এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। তো এখান থেকে আমি আরেকটা আঁকলাম বৃত্ত এই বক্ররেখাটা থেকে, এটা হচ্ছে আরেকটা ব্যাসার্ধ। এখান থেকে আরেকটা আঁকলাম যে বক্ররেখাটা খুবই ভালোভাবে বাঁকানো হয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এই বক্ররেখাটার বক্রতাটা যতটুকু, এটারটা কিন্তু তার চেয়ে বেশি বক্রতা। এটার বক্রতাটা আরও বেশি বাঁকায় দেওয়া হয়েছে এটাকে। ওকে, আমি ধরেন এইভাবে রাখলাম, তারপর এইভাবে করলাম, আরও এইভাবে করলাম, তাহলে আমার এটা কম ছিল, বাড়াই দিলাম বক্রতা, আরও বক্রতা বাড়াই দিলাম, তাহলে এখানের মধ্যে কিন্তু আমার বক্রতাটা বেশি এটার তুলনায়। তাহলে এটার যে ব্যাসার্ধটা, এটার চেয়ে কি বড় না? এটার চেয়ে কিন্তু এটার ব্যাসার্ধটা বড়, এটার চেয়েও বড়। তার মানে আমরা কি দেখতেছি যে আমাদের বক্রতা যত বেশি বাড়তেছে ব্যাসার্ধটা তত বেশি ছোট হচ্ছে। আর বক্রতাটা যখন কম ছিল তখন ব্যাসার্ধটা একটা কি বেশি ছিল না? এটাই হচ্ছে আমাদের এখানের মেইন পয়েন্ট, যে বক্রতা আর বক্রতার ব্যাসার্ধ এরা হচ্ছে পরস্পর বিপরীত। যেমন আমি যদি বক্রতাকে প্রকাশ করি হচ্ছে কাপ্পা দ্বারা, কাপ্পাটা হচ্ছে একটু কে এর মতো বাট বাঁকানো, আর বক্রতাটাকে প্রকাশ করা হয় হচ্ছে রো দ্বারা। তাহলে আমি কি লিখতে পারি যে আমার হচ্ছে কাপ্পাটা আমার বক্রতার ব্যাসার্ধের বিপরীত। এখান থেকে যে বক্রতার কেন্দ্র আছে, কেন্দ্রটা কোনটা? এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্রগুলা। আর বৃত্ত তো এই যে আমি এঁকেছি। তো এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে আমরা তিনটা টাইপের ম্যাথ করব। তো আমার লেকচারগুলো হয়তো একটু লেন্থি হবে এই জন্য যে আমি আপনাদেরকে এই 2 এর
সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ করিয়ে দিব, যেন 2 এর এটা পরীক্ষায় অ্যান্সার করতে গিয়ে কোনো রকমের কোনো ঝামেলা না হয়। ইনশাল্লাহ সবগুলো ম্যাথ যদি করেন, আমার ভিডিওটা পুরাটা যদি দেখেন অ্যান্ড সবগুলো ম্যাথ আমার সাথে করে নেন, তাহলে 2 এর এতে কোনো সমস্যা হবে না। যে কোনো ম্যাথ আসলেই আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। তো আমি আমাদের ম্যাথে যাওয়ার আগে ম্যাথের কতগুলো সূত্র আমাদের লাগবে, সেই সূত্রগুলো আমি শিখাবো। তো সূত্রগুলোর জন্য হচ্ছে আমাদের দুইটা জিনিস আবার জানতে হবে। একটা হচ্ছে ফাংশনের মধ্যে আবার দুইটা প্রকারভেদ আছে। ওকে, আমরা তো বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করব, তো ফাংশনের মধ্যে হচ্ছে প্রকারভেদ আছে। তো ফাংশনের মধ্যে কি কি প্রকারভেদ আছে, যেমন হচ্ছে আমাদের এখানেতে আছে ব্যক্ত সমীকরণ, ব্যক্ত সমীকরণ বা হচ্ছে ব্যক্ত সমীকরণকে হচ্ছে আমরা এক্সপ্লিসিট ইকুয়েশন বলতে পারি, এক্সপ্লিসিট ইকুয়েশন। ওকে, তো ব্যক্ত সমীকরণের মধ্যে আমার কি হবে, ব্যক্ত সমীকরণেতে আমরা আগে ব্যক্ত সমীকরণ জিনিসটাকে বুঝি কিনা একটু দেখি। ব্যক্ত সমীকরণ কোনগুলা? ব্যক্ত সমীকরণ হচ্ছে, আশা করছি যে আপনারা উপরেগুলো তুলে নিচ্ছেন অলরেডি। আর আমার তো যেহেতু আমি বোর্ডে করছি না, ম্যাথগুলোর সাথে সাথে বা আমি যা যা লিখছি সাথে সাথে তুলে নেবেন। আচ্ছা, তো ব্যক্ত সমীকরণ জিনিসটা কি? ব্যক্ত সমীকরণ হচ্ছে এরকম হতে পারে যে y is equals to f of x, অথবা এরকম হতে পারে যে x is equals to f of y। তো এই দুইটা হচ্ছে ব্যক্ত সমীকরণ। আর অব্যক্ত সমীকরণকে এটা আমি একটু পরে আলোচনা করব, যদিও তাও আমি এখানে একটু লিখে রাখি। যদি এরকম আকারের হয় সমীকরণটা যে f of x y is equals to 0, তাহলে এই আকারের সমীকরণগুলোকে আমরা হচ্ছে বলবো যে অব্যক্ত সমীকরণ বা ইমপ্লিসিট ইকুয়েশন। আর এরকম ফর্মের যখন নাকি সমীকরণগুলো আমাদের দেয়া থাকবে, তখন এগুলোকে হচ্ছে আমরা বলবো যে ব্যক্ত সমীকরণ বা এক্সপ্লিসিট ইকুয়েশন। ওকে, তো আমরা এখন যে সূত্রগুলোর কথা বলেছিলাম সেই সূত্রগুলো একটু শিখি। যে আমাদের ব্যক্ত সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ আসবে এক্সামে, তারপরে বক্রতা এগুলো আসবে। তো আমি একটু লিখি। আমাদের হচ্ছে ব্যক্ত সমীকরণ যদি দেওয়া থাকে কোনো একটা, যেমন আমি একটা ব্যক্ত সমীকরণ উদাহরণ লিখে দিই, যে এরকম যদি থাকে যে y is equals to ধরেন x স্কোয়ার প্লাস 2 থাকলো, তাহলে এটা আমাদের একটা ব্যক্ত সমীকরণ, অব্যক্ত, এটা কিন্তু একটা ব্যক্ত। তো ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমাদের বক্রতা নির্ণয়ের যে সূত্রটা আছে, বক্রতা নির্ণয়ের সূত্রটা আমি একটু লিখি। যে বক্রতা, যখন নাকি বক্রতা বের করতে বলবে, বক্রতাকে যেন আমরা কি দিয়ে প্রকাশ করি? কাপ্পা দিয়ে। তো বক্রতা নির্ণয়ের যে সূত্রটা, ওইটা হচ্ছে আমাদের y2 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর অবশ্যই হচ্ছে আমরা এটাকে মডুলাসের ভেতরে রাখবো। আচ্ছা, এটা যদি হয় বক্রতা, তাহলে বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ আমি লিখি, বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করা হয়? রো দ্বারা। তাহলে বক্রতার ব্যাসার্ধের সূত্রটা কি হবে? বক্রতার ব্যাসার্ধের সূত্রটা কিন্তু জাস্ট এটার উল্টাটা হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি যে বক্রতা আর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে একে অন্যের বিপরীত। তাহলে একটা সূত্র জানলে আমরা আরেকটা পারবো। তাহলে আমি লিখি 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। আচ্ছা, এখন এখানে একটু কথা আছে যে হচ্ছে y1 জিনিসটা কি আর y2 জিনিসটা কি। y1 জিনিসটা হচ্ছে যদি আমি এই ফাংশনটাকে একটা বার ডিফারেন্সিয়েট করি, তাহলে যে রেজাল্টটা পাবো ওইটা হচ্ছে আমার y1। যেমন এই ফাংশনটার ক্ষেত্রে আমার y1 কত হবে? এই ফাংশনটার ক্ষেত্রে আমার y1 হবে হচ্ছে 2x, ঠিক আছে। আর y2 কত হবে এই ফাংশনটার ক্ষেত্রে? y2 হবে হচ্ছে আমার x এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে হচ্ছে 2 হবে। ওকে, তারপরে যদি আমি দেখলাম যে ব্যক্ত সমীকরণ হচ্ছে দুইভাবে থাকতে পারে, y is equals to f of x অথবা x is equals to f of y। যদি আমাদের এই আকারে থাকে সমীকরণটা, তখন কি হবে? তখন আমাদের যে বক্রতা আছে সেটার সূত্রটা হবে হচ্ছে খুবই ইজি, জাস্ট y এর জায়গায় আমরা x বসাই দেবো। তাইলে x2 1 প্লাস x1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মডুলাসের ভেতরে রাখবো। আর যে বক্রতার ব্যাসার্ধটা, এটা সূত্রটা তাহলে কী হবে বলেন তো? এটা হবে হচ্ছে 1 প্লাস x1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই x2 মডুলাসের ভেতরে রাখবো।
ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গেল ব্যক্ত সমীকরণের সূত্রগুলো, আর এই সূত্রগুলো দিয়ে আমরা আমাদের ম্যাথগুলা করে ফেলতে পারবো। তো এখন হচ্ছে আমি আমাদের নেক্সটতে যাচ্ছি। নেক্সট আমাদের অব্যক্ত বা হচ্ছে ইমপ্লিসিট সমীকরণ। তাহলে অব্যক্ত বা ওইটা ছিল হচ্ছে এক্সপ্লিসিট, এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট। তো অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমার সূত্রটাতে আসবে যে fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার fxx fy স্কোয়ার প্লাস 2fx fy একটু দরকার ছিল fxy প্লাস fyy fx স্কোয়ার। তো এটা হচ্ছে আমার, আচ্ছা এটাতে হবে হচ্ছে হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে আমার অব্যক্ত সমীকরণ যদি থাকে তাহলে সেই সমীকরণটার জন্য বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র। আর বক্রতার ব্যাসার্ধকে যেন আমরা কিসের মধ্যে রাখবো? অবশ্যই 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 মডুলাসের ভেতরে রাখবো। তার মানে বক্রতার ব্যাসার্ধ যেটা বের হবে সেটা সবসময় আমাদের পজিটিভে আসতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অব্যক্ত সমীকরণের সূত্রটা। তো অব্যক্ত সমীকরণ জিনিসটার মধ্যে আমরা আসলে কি বুঝাই, আমি যেমন ব্যক্ত সমীকরণ একটু দিয়ে দিয়েছিলাম, এখন আমি ইমপ্লিসিটের জন্য একটা সমীকরণ লিখি, সমীকরণটা লিখে দেন আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমাদের এমন থাকে যে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ধরেন আছে 3x স্কোয়ার প্লাস দিলাম আমি 2y কিউব, ঠিক আছে। তাহলে আমি এই সমীকরণটার মধ্যে কি করব, এই সমীকরণটা থেকে এই যে এফ এক্স এফ ওয়াই, তারপরে এফ এক্স এক্স এফ ওয়াই এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই, তারপরে এফ ওয়াই ওয়াই এফ এক্স, এগুলো দিয়ে আসলে কি মিন করে এগুলো আমরা যারা যারা না বুঝি তো ওদের জন্য আমি এই জায়গাটা বলছি। এটা হচ্ছে আমাদের যখন নাকি আমার এরকম এফ এক্স থাকবে, তো আমি এই সমীকরণটা থেকে এফ এক্সের ভ্যালু বের করি। এফ এক্স হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করলে যা হয়। তো এক্সের সাপেক্ষে যদি আমি এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করি তখন কি হবে, আমার হবে হচ্ছে 6x। ওকে, দেন এই এফ ওয়াই মানে তাহলে কি হচ্ছে, এফ ওয়াই মানে হচ্ছে যে এই সমীকরণটাকে যদি আমি এই সমীকরণটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা কি হচ্ছে, এখানে তো 2 আছে তাহলে হচ্ছে 3 × 2 মানে 6 আর হচ্ছে ওয়াই স্কোয়ার। আশা করছি এইগুলো তো আমরা পারি, তো আমি এটা স্কিপ করে তাড়াতাড়ি করে বলে যাচ্ছি। তো এখানে তো আমার এফ এক্স এক্স দিয়ে কি মিন করে, এখানে দেখা যাচ্ছে আবার এফ এক্স এক্স, তাহলে এই এফ এক্স এক্স দিয়ে মিন করে হচ্ছে এফ এক্স এক্স, এটা দিয়ে মিন করে হচ্ছে, আমি ফার্স্টে এটাকে একটা গোল্লা বানাই নিব। আমার এই এফ এক্সকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্স এর সাপেক্ষে, তাহলে এফ এক্স কত আছে 6x। ওকে, তো এফ এক্স যেহেতু আমি 6x পাইলাম, এটাকে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এক্স এর সাপেক্ষে, করলে কত হবে আমার, করলে হচ্ছে আমার 6। দেন আরও দেখা যাচ্ছে এফ ওয়াই এর মানটা তো আমরা অলরেডি বের করে ফেলেছি, তাহলে এখানের মধ্যে আবার এফ এক্স এফ ওয়াই এদের মানও বের করা হয়ে গিয়েছে, লাগবে হচ্ছে আমার এফ এক্স ওয়াই এর মান। তাহলে এফ এক্স ওয়াই কীভাবে বের করব, এফ এক্স ওয়াই, তাহলে এফ এক্স ওয়াই হবে হচ্ছে আমার এই এফ এক্সটাকে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ফার্স্টে এই যে এটাকে এভাবে গোল্লা বানিয়ে নিব, তাইলে আমরা এভাবে বলতে পারবো যে তার মানে এই গোল্লার ভেতরে যে আছে তাকে ডিফারেন্সিয়েট করব, এফ এক্সটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়, এখান থেকে তো ওয়াইয়ের চলকের কোনো পদই নেই, তাহলে এটা হবে হচ্ছে 0। দেন আমাদের আর কি বাকি আছে, এফ এক্সের ভ্যালু তো আমরা অলরেডি বের করেছি, তাহলে এফ ওয়াই ওয়াই বাকি আছে। তাইলে আমি এখানে যদি লিখি যে এফ ওয়াই ওয়াই কীভাবে বের করব, আশা করছি অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমি এটা কীভাবে গোল্লা বানিয়ে নিব। এই গোল্লার ভেতরে যে থাকবে তাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কত হবে, এফ ওয়াইটাকে করবো কিন্তু আমি, ঠিক আছে। তাহলে কত হবে 6 × 2 = 12 ওয়াই। তারপরে আমার আর কাজ কি, তারপরে কাজগুলো হচ্ছে আমি যখন ভ্যালুগুলো এটার মধ্যে বসাই দিব তখন আমার ম্যাথের যে বক্রতা ব্যাসার্ধের যে মানগুলো আছে সেগুলো চলে আসবে, আর তখন আমরা ইজিলি এই মানগুলো বের করে ফেলতে পারবো, দেন আমাদের ম্যাথগুলো হয়ে যাবে। ওকে, দেন আমাদের আরেকটা জিনিস লাগবে, আরেকটা আছে। তো আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য আমি কি কি টপিক যেন নিয়েছিলাম,
আমি নিয়েছিলাম যে রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, সার্কেল অফ কার্ভেচার। তো আমি কিন্তু ম্যাথগুলো একটু বেসিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যেন আপনারা ম্যাথগুলো করতে গিয়ে এক্সামে আসলে একটা ম্যাথেতেও না আটকান। এর জন্য একটু লেন্দি হবে, নয়তো কিন্তু আমি সরাসরি ম্যাথে ঢুকে যেতে পারতাম। তো এখানে রেডিয়াস অফ কার্ভেচার, এটা নিয়ে আমি এতক্ষণ বললাম যে এটার কোন কোন সূত্রগুলো আছে। তো এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ সেন্টার অফ কার্ভেচার। খুবই ছোট্ট একটা সূত্র আছে, ওই সূত্রটা দিয়ে করলেই হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের সার্কেল অফ কার্ভেচার। দুইটা সূত্র খুবই ছোট ছোট। তো চলেন আমরা করি। উপরেরগুলো নিশ্চয়ই লেখা হয়ে গিয়েছে আপনাদের। তো এখন হচ্ছে আমি নেক্সট যে এটা বক্রতার কেন্দ্রের সূত্রটা আমি লিখে দিব। সেটা হচ্ছে যদি আমার y is equals to f of x বক্ররেখার উপর pxy বিন্দুতে, একটা বিন্দু দেওয়া থাকবে, ম্যাথগুলো করার সময় আমরা দেখব, বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে, তো আলফা বিটা হলে আমার আলফার যে সূত্রটা সেটা হচ্ছে x মাইনাস y1 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, অ্যান্ড বিটা নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। এটা হচ্ছে আমাদের আলফা বিটা নির্ণয়ের সূত্র। দেন আমি বলেছিলাম যে আমাদের হচ্ছে বক্রতার কেন্দ্র, তারপরে বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকলে যে বক্রতার বৃত্তটা আছে সেই বৃত্তের সমীকরণ একটা সূত্র আছে। তো আমি লিখি যে বক্রতার কেন্দ্র আলফা বিটা, আচ্ছা আমার ফোকাসটা কি ঠিক আছে? আমি একটু ওকে। বক্রতার কেন্দ্র আলফা বিটা এবং বক্রতার ব্যাসার্ধ, যদি আমার বক্রতার ব্যাসার্ধকে যেন আমি কি দ্বারা প্রকাশ করি, বক্রতার ব্যাসার্ধকে আমি রো দ্বারা প্রকাশ করি। তাহলে বক্রতার ব্যাসার্ধ রো হলে বক্রতার বৃত্তের সমীকরণ, বক্রতার বৃত্তের সমীকরণটা কি হবে আমার? বক্রতার বৃত্তের সমীকরণটা হবে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু রো স্কোয়ার। এটা হচ্ছে আমার বক্রতার বৃত্তের সমীকরণ। তো এইগুলো হচ্ছে আমার মোটামুটি সবগুলো সূত্র। এই সূত্রগুলো যদি আপনারা একটু লিখে নেন সবাই খাতায়, তাহলে আমার পরবর্তীতে এখন যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো করতে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সবাই প্লিজ সূত্রগুলো লিখে দেন হচ্ছে ম্যাথেতে যাবেন, তাহলে তাড়াতাড়ি বুঝবেন। ম্যাথের জন্য আমি বইয়ের এক্সাম্পল 5টা নিয়েছি। এটা হচ্ছে তিতাসের বইয়ের 75 নম্বর পেজ, এক্সাম্পল 5, যেখানে বলেছে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট x ইকুয়ালস টু π/4 অফ দ্য কার্ভ y ইজ ইকুয়ালস টু 10x। তাহলে আমাদেরকে কী বের করতে হবে? যে রেডিয়াস অফ কার্ভেচার, আর আমার একটা পয়েন্টও দেওয়া আছে যে x ইজ ইকুয়ালস টু π/4। দেন আমার কার্ভটাও দেওয়া আছে যে y ইজ ইকুয়ালস টু 10x। আচ্ছা, y ইজ ইকুয়ালস টু 10x আমার যে কার্ভটা দেওয়া আছে এটা কোন সমীকরণ? এটা কি ব্যক্ত নাকি অব্যক্ত? এটা কিন্তু আমাদের ব্যক্ত সমীকরণ। কেন? কারণ এটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু f অফ x আকারে আছে, ঠিক আছে? তো আমার হচ্ছে ব্যক্ত সমীকরণের সূত্র আমি জানি, তো ওই অনুযায়ী আমি ম্যাথগুলো করে ফেলি। ওকে, তাহলে চলেন আমরা করি। তো সলিউশন, equation of the given curve is y is equals to 10x দেওয়া আছে আমাদের। তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। তো দেন আমার কি করতে হবে? আমার সূত্রেতে আমরা দেখেছিলাম যে y1 y2 আছে, আর y1 মানে কি? y1 মানে হচ্ছে আমাকে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে চলেন আমরা করি, লিখি যে ডিফারেন্সিয়েটিং 1 with respect
ইন্টু এক্স। তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে y1, তার মানে হচ্ছে আমি এটাকে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে আমি লিখতে পারি যে dy বাই dx, যেহেতু এক্সের সাপেক্ষে আমি করছি। তো 10x এর ডিফারেন্সিয়েশন কি, 10x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি যে sec স্কোয়ার এক্স। তাহলে আমি লিখি যে sec স্কোয়ার এক্স। ওকে, দেন আমার আবার কি করতে হবে, যে y2 বের করতে হবে। তাহলে আমি এমনি লিখে দিই যে এগেইন y2 ইজ ইকুয়ালস টু, তো আমার মনে হচ্ছে না যে এটা আর দেখাতে হবে। তো y2 মানে কি, আমার হচ্ছে sec স্কোয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে sec স্কোয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে, তো যেহেতু এটা সরাসরি sec x নাই, তাহলে হচ্ছে 2 sec x। তো প্রথমত আমি sec স্কোয়ার এক্স এর করলাম, দেন হচ্ছে আমার যেহেতু আমার এটা sec স্কোয়ার এক্স ছিল, তো আমার sec x টাকে আবার করলে কি হবে, sec x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি যে sec x tan x। সংক্ষেপে আমি এটা বসাই দিলাম। তো বইতে কিন্তু আরও সংক্ষেপে আছে 2 sec স্কোয়ার এক্স tan x। তাহলে আমার y1ও বের হয়ে গেল, y2ও বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি আমরা এখন রেডিয়াস অফ কার্ভেচারটা বের করে ফেলতে পারবো না? আর আমি বললাম বারবার যে আপনারা প্লিজ আমার সাথে সাথে ম্যাথগুলো কিন্তু করে ফেলবেন, যেহেতু আমি বোর্ডে করাচ্ছি না, খাতায় করাচ্ছি, তাহলে ম্যাথটা আমার সাথে সাথে করে ফেলবেন। তাহলে আমি করি যে উই নো দ্য রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, এখানটা আমাদের আরেকটা না থাক করে নিই, রেডিয়াস অফ কার্ভেচার। সূত্রটা আমি বসাবো যে দ্য রেডিয়াস অফ কার্ভেচার, আমাদের রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করলে রো ইজ ইকুয়ালস টু, যেহেতু আমাদের এটা y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স আকারের ফাংশন, তাহলে আমি সূত্রে লিখেছিলাম যে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। আর রাখবো হচ্ছে আমি এটাকে মডুলাসের ভেতরে। ঠিক আছে, তো এখানেতে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যেত, কিন্তু আমার আরেকটু কাজ আছে। সেই কাজটা কি, যে আমার এটাকে বের করতে হবে এক্স ইকুয়ালস টু π/4 পয়েন্টে। তো আপনারা যদি চান তো এটাকে আগে থেকে বের করে নিতে পারেন, আর যদি চান তাহলে আমার মতো করে এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে লিখি যে অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু π/4। তাহলে এক্স যখন নাকি আমার π/4 হবে, তখন আমাকে কি বের করতে হবে, y1 এর মান আর হচ্ছে y2 এর মান। তাহলে অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু π/4, y1 এর মান কত হবে, যেহেতু y1 হচ্ছে আমার sec স্কোয়ার এক্স, তাহলে কত হবে, sec স্কোয়ার এক্সের জায়গায় আমি কত বসাই দিব, π/4। তাহলে আমরা জানি যে sec π/4 এর মান হচ্ছে √2। তো যেহেতু sec স্কোয়ার, তাহলে হচ্ছে √2 উপরে স্কোয়ার। দেন আমার দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ, দেন আমার এটা আসবে কত, 2। দেন আবার হচ্ছে আমার অ্যান্ড y1 বের করেছি আমি যেভাবে, ঠিক সেম ওয়েতে আমাকে y2 বের করতে হবে। যেহেতু আমাকে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, এর জন্য আমার এই এক্সট্রা কাজটা করতে হবে। তো এটা আপনারা আগে করলেও পারেন, এই যে এই লাইনটার আগে করলেও পারেন, পরে করলেও পারেন, কোনো সমস্যা নাই। তাহলে y2-র জন্য আমি আবার করি যে কত আছে y2, 2 sec স্কোয়ার এক্স tan x। তাহলে এখানেতে আমার 2 sec স্কোয়ার এক্স মানে যেন কত, 2 আমি বসাই দিই এমনিতেই, আর হচ্ছে tan x মানে tan কত, tan x, এক্সের জায়গায় জাস্ট হচ্ছে আমি π/4 বসাবো। 2 ইন্টু tan π/4 মানে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে এটা হয় হচ্ছে আমার 4। তাহলে আমার y1 এর ভ্যালু বের হয়ে গেল, y2 এর ভ্যালু বের হয়ে গেল। কোথার জন্য বের হইলো, আমার এই যে এখানটা আমি বসাবো। ওকে, তাহলে চলেন আমরা বসাই। সুতরাং রো ইজ ইকুয়ালস টু 1 প্লাস y1 এর মান কত ছিল আমার, 2 স্কোয়ার, আর হোল টু দি পাওয়ার 3/2, আর y2 এর মান আমার কত পাইছিলাম আমি, 4। অবশ্যই মডুলাস দিব। তাহলে আমার কত হয়, 1 প্লাস 2-র উপরে স্কোয়ার করলে কত হয়, 4। তাহলে 1 প্লাস 4 হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে হচ্ছে আমার 4 আসে। দেন আমার 4-এর সাথে এক যোগ করলে 5, আর 5-এর পাওয়ার কত, 3/2, আর নিচে হচ্ছে আমার 4। তো এটাকে আমি চাইলেই ভেঙে লিখতে পারি যে 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 5/4। তো আপনারা যদি এতটুকু পর্যন্ত রাখেন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এতটুকু পর্যন্ত করলে ম্যাথটা একটু ভালো হয়। তো টিচার দেখলে টিচার একটু ভালো একটা ইমপ্রেশন করবে আপনার উপরে। তাহলে আমার এখানে 5-এর পাওয়ার যখন নাকি হাফ, আমরা কি জানি যে
তার মানে এটা হবে হচ্ছে √5, আর এখানে হচ্ছে 5। তো এটাকে আমি আরেকটু সুন্দর করে সাজাই লিখি যে 5√5/4। তাহলে এটাই হচ্ছে কি আমার সেই কাঙ্ক্ষিত রেডিয়াস, যেটা আমার চেয়েছে। তো আশা করছি আপনারা এই ম্যাথটা পারবেন। তো এরকম টাইপের আরও ম্যাথ আমি করাবো আমার নেক্সট ভিডিওতে। তো সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবগুলা ভিডিও লেকচার একটু ফলো করবেন, তাহলে আপনাদের এই চ্যাপ্টার 2 যেটা আছে সেটা খুবই ভালোভাবে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, অ্যান্ড পরীক্ষাতে আপনারা খুব ভালোভাবে পারবেন। আল্লাহ হাফেজ।